বড়, তখন কি হবে যে আমার এই এই 2 পর্যন্ত যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের মানটা, সেটা অবশ্যই 3 পর্যন্ত মানের চেয়ে ছোট হবে বা তার সমান হইতে পারে। সমান হবে কখন? যদি আমার 3 এর জন্য প্রবাবিলিটি 0 হয়, রাইট? জি স্যার। স্যার স্যার হ্যাঁ বলেন। মানটা যদি এরকম হয় 0, 5, 2, 1, তখন কি হবে? মানে যদি 0 থেকে 2 পর্যন্ত যোগ, তারপরে 0 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, ওটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশনে কিন্তু আমি এখনো আসিনি। ওকে স্যার। কন্টিনিউয়াস ফাংশনটা একটু পরে, আমরা এখনো ডিসক্রিটে আছি, আমরা এখনো ডিসক্রিট নিয়ে কাজ করতেছি, কন্টিনিউয়াস একটু পরে আসতেছি। কন্টিনিউয়াস নিয়ে ভালোই প্যাচ লাগাবো আজকে, টেনশনের কারণ নেই, একটু ওয়েট করো। আচ্ছা, বাট থ্যাংক ইউ, ভালো একটা প্রশ্ন রাইজ করছো। আচ্ছা, সেকেন্ড প্রপার্টিতে আমি বলতেছি যে এক্স এর মান যদি মাইনাস ইনফিনিটির দিকে ট্রেন্ড করে, তখন আমার এই কিউমুলেটিভ প্রবাবিলিটির মান যেটা, এটার মানটা থাকবে 0। আর এক্স এর মান যখন নাকি তোমার পজিটিভ ইনফিনিটির দিকে যেতেছে, এখানে আমার কিউমুলেটিভ প্রবাবিলিটির মানটা হবে 1। বুঝছো? যে আমার এখানে যখন নাকি এক্স এর মানটা নেগেটিভ ইনফিনিটির দিকে টেন্ড করতেছে, তখন আমার এই কিউমুলেটিভ প্রবাবিলিটির মানটা হবে 0। আর যখন এটা পজিটিভ ইনফিনিটির দিকে টেন্ড করতেছে, তখন আমার এই কিউমুলেটিভ প্রবাবিলিটির মানটা হবে 1। স্যার তার মানে কি ওই সময় ধরে নিতেছে যে আমাদের র্যান্ডম ভ্যালুর মান -ইনফিনিটি পর্যন্ত আছে? যাইতেই পারে, কারণ যেহেতু এটা একটা র্যান্ডম, যেহেতু এটা একটা তোমার কি বলে রিয়েল নাম্বারের উপরে ডিফাইন করা, নেগেটিভের দিকে যাইতেই পারে। কিন্তু স্যার ওই যে মানে এমনিতে একটা বাস্তব জীবনের উদাহরণ যেটা বললেন কি, ল্যাপটপ বিক্রি তো আর নেগেটিভ হইতে পারে না, -ইনফিনিটি তো মানে জিরোর নিচেই তো যাইতে পারবে না ওই ক্ষেত্রে। জিরোর নিচে যাইতে পারবে না, রিয়েল লাইফে ম্যাক্সিমাম সময় যাইতে পারে না, থিওরিটিক্যালি কোনো কোনো সময় যেতে পারে। তাহলে থিওরিটিক্যালি স্যার কোনো কোনো সময় যেতে পারে। মানে স্যার তাইলে কি এটা সবসময় সত্যি হবে নাকি এটা এটা আমরা এই জন্য ইন জেনারেল লেখা রাখছি, কারণ রিয়েল লাইফে নেগেটিভের এক্সাম্পল খুবই কম। রিয়েল লাইফে নেগেটিভের এক্সাম্পল নাই বললেই চলে, নাই বলতে পারো। তারপরও মনে করো স্ট্যান্ডার্ড হিসাবে এটা মাইনাস ইনফিনিটি দিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। যেমন মনে করো, তোমাদের মধ্যে দুই একজন বোধহয় আসো যে তোমরা ফিজিক্সের ভক্ত ছিল, আসো না এরকম তোমাদের মধ্যে কেউ? হ্যাঁ স্যার আছে। তোমাদের মধ্যে অনেকেরই থাকার কথা যারা ফিজিক্সের ভক্ত ছিল, স্পেশালি ইন্টারমিডিয়েট ফিজিক্সের সেকেন্ড পার্টটা পড়ার পরে ফিজিক্সের প্রতি একটা ভক্তি চলে আসে অনেকেরই। ব্ল্যাক হোল, কত বছর ধরে ব্ল্যাক হোলের উপরে কাজ হতেছে, ব্ল্যাক হোলকে আমরা সত্যি সত্যি এখন পর্যন্ত ছবি তুলতে পারছি? ব্ল্যাক হোল কিন্তু পুরোপুরি হ্যাঁ স্যার একটা পারছে স্যার। রিসেন্টলি একটা ছবি তুলছিল মনে হয় স্যার। আচ্ছা তুলছে স্যার একটু। কিন্তু টেকনিক্যালি ব্ল্যাক হোল কিন্তু একটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। ব্ল্যাক হোলের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে যে ওখান থেকে আলো বাইরে হতে পারে না, তো তুমি ছবি তুলবা কেমনে? হ্যাঁ স্যার গ্র্যাভিটি ছবি অনেক যেটা বেশি। দেখা, হ্যাঁ, ছবি যেটা স্যার তুলছে এটা অরিজিনাল নিয়ে আমার যেটা যথেষ্ট দেখাচ্ছিল যে ডাউট আছে। আলোর অনুপস্থিতিটা শো করছিল এখানে, এইভাবে দেখাইছিল। আলোর অনুপস্থিতি তো এখানে এমনিও কিছু ফাঁকা থাকতে পারে, ফাঁকা থাকতে পারে না? আমি জানি না, এই ছবিটার কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার হয় না, আমি ছবিটা যেটা দেখছি আমি বুঝিনি এটা কেমন সম্ভব আমি জানি না। তারপর মনে করো ওয়ার্ম হোল, ওয়ার্ম হোলের কথাটা মনে আছে তোমাদের? জি স্যার, ওয়ার্ম ওই হোল যে কনসেপ্টটা তো টাইম তোমরা ট্রাভেল বোধহয় করে। জানো। টাইম ট্রাভেল, হ্যাঁ টাইম ট্রাভেল হইতে পারে, আমরা এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে যেতে পারি। তোমার ইয়া কি তোমরা কেউ পড়ছো? তোমার ওই ফিজিক্সের সেকেন্ড পার্ট এটা অতটা ছিল না, হকিংসের বইটা তোমরা কেউ পড়ছো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম? জি স্যার, প্রথম 4-5 পৃষ্ঠা করে রাখছি। এই ব্রিফ হিস্ট্রি অফ টাইমটা কিন্তু খুব মানে খুব মজার একটা বই, বইটা খুব ইন্টারেস্টিং একটা বই। এটা তোমরা পড়ে দেখতে পারো, ওইখানে ওয়ার্ম হোলের কনসেপ্টটা আছে, খুব ভালো মতো আছে, এবং ওয়ার্ম হোল দিয়ে কেমনে টাইম ট্রাভেল হতে পারে একদম বেসিক কথাগুলো সে বলে গেছে এখানে। তারপর মনে করো তোমার ওই যে কেউ যদি পড়ে থাকো, আমি অনেকদিন আগে পড়ছি, আমার খেয়াল নেই ভালো মতো, স্ট্রিং থিওরির ব্যাপারে কিছু কথা ছিল যে তোমার যদি একটা ব্ল্যাক হোলে ঢুকাই দিয়ে কি হইতে পারে, একটা ওয়ার্ম হোলে তোমার ঢুকাই দিলে কি হইতে পারে যদি শেষ মাথা খুঁজে না পাওয়া যায়। খুব ইন্টারেস্টিং কিছু জিনিস ছিল, এটা পড়ে দেখতে পারো, মজা পাবা। তো ওয়ার্ম হোল কি এখন পর্যন্ত পাওয়া আর গেছে? ব্ল্যাক হোলে কোনো মানুষকে ছেড়ে দিলে স্যার ওই রুলস এর মধ্যে হাত পা গুলো গলতে থাকে এই স্যার। তো এই তো তোমার মনে পড়ছে, এই তো স্ট্রিং থিওরি চ্যাপ্টারটাতে এরকম কথাই ছিল যে থাকলে কি হইতে পারে, বলছে যে টানতে 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 এক সময় একদম ইনফিনিটি সাইজের একটা নুডলস হয়ে যাবে, এরকম একটা কথা বলছিল। যাক, কথা হলো প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো এখনো দেখানো যায় নাই। তো যে কারণে মাইনাস ইনফিনিটি যেটা দিছে এগুলা মানে রিয়েল লাইফে এগুলার এক্সাম্পল বলতে গেলে নাই, নাই বলতে গেলে। আচ্ছা, অনেক বকবক করলাম, এখন আসো আমরা একটা ছোটখাটো ম্যাথ করি। তোমরা কাইন্ডলি এই প্রশ্নটা তুলে ফেলো, তারপর আসলে আমরা সলভ করবো এটা।
তোলা শেষ সবার? প্রশ্নটা তুলো, সলভটা পরে আমরা একসাথে করব। জাস্ট প্রশ্নটা তুলো, সলভটা পরে একসাথে করব আমরা। ওকে স্যার, একটু একটু, 1 মিনিট। হয়েছে স্যার। ওকে, তাহলে আমরা সলভের কাজে হাত দিই। আচ্ছা, মনে করো একটা আনবায়াসড কয়েনরে 3বার টস করা হয়েছে। তো এখন আমাদেরকে বলছে এটার জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করতে এবং ওই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে। আচ্ছা, আমি প্রশ্নটা তুলে ফেলি। আচ্ছা, আচ্ছা, প্রথমে বললাম যে লেট দ্য স্যাম্পল স্পেস ইজ denoted by capital S, head and tail are denoted by H and T respectively. Let the sample space is denoted by capital S, head and tail are denoted by H and T respectively. Then capital S সমান সমান কি হবে? তিনটা কয়েন আমরা, সরি, এই কয়টা কয়েন ছিল এখানে? একটা কয়েনরে 3বার টস করা হয়েছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে স্যাম্পল স্পেসটা কি হইতে পারে? 3বার এইচ আসতে পারে, 2বার এইচ, একবার টেইল আসতে পারে, জি জি। প্রথমবার হেড, তারপরে আবার টেইল, তারপরে আবার হেড, এটা আসতে পারে, তারপরে দুইটাই টেইল আসতে পারে। টিএইচএইচ হইতে পারে, টিএইচটি হইতে পারে, টিএইচ টিটিএইচ হইতে পারে, আর কি হইতে পারে? টিটিটি হইতে পারে। 8টা হয়েছে না? দেখো তো, 4, 5, 6, 7, 8, 8টা হয়েছে। লেখছো সবাই? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এখন দেখো আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা কি? এক্স হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল, যেটা হলো নাম্বার অফ হেড অবটেন্ড। আচ্ছা, তাহলে লেখো যে গিভেন দ্যাট x is the number of obtained heads, therefore x এর মান কি কি হইতে পারে? তাহলে 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, অথবা 3 হইতে পারে, ঠিক কিনা দেখো তো। এখানে কি হইতে স্যার পারে? সর্বোচ্চ 3টা হেড হইতে পারে, অথবা 2টা হেড হইতে পারে, অথবা তোমার কই এই যে একটাই হেড হইতে পারে, অথবা এই যে এটা একটা আছে যেখানে একটাও হেড নেই। এর বাইরে তো আর কিছু হওয়ার স্কোপ নাই, ঠিক কিনা দেখো তো। তোমরা ধরতে পারছো কিনা দেখো, আমি কিন্তু একদম সিম্পল ভাষায় বলতেছি। আমাদের এখানে র্যান্ডম ভেরিয়েবলটা বলা হয়েছে যে আমার কয়টা হেড আসতেছে, নাম্বার অফ হেডটা হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স। এটাই হচ্ছে আমার প্রশ্ন, যে গিভেন দ্যাট দ্য এক্স ইজ দ্য নাম্বার অফ অবটেইন হেডস ইন দ্য টস। তাহলে আমার এক্স এর মান কত হইতে পারে? এক্স এর মান হইতে পারে তোমার 0 যদি তোমার একটাও হেড না আসে। যেমন এখানে দেখো একটাও হেড আসেনি এই কেসটার মধ্যে। একটা হেড আসতে পারে, এরকম কয়েকটা জায়গা আছে, যেমন মনে করো এই এখানে দেখো একটা হেড আসছে, অথবা এখানে একটা হেড আসছে, অথবা এখানে একটা হেড আসছে, এটা হইতে পারে। অথবা 2টা হেড আসতে পারে, এরকম অনেকগুলো আছে। দেখো এই যে এইখানে 2টা হেড আসছে, এখানেও 2টা হেড আসছে, তারপরে যে এখানে 2টা হেড আসছে, এগুলো হইতে পারে। অথবা 3টাই হেড আসছে, এটা হইতে পারে, এই যে এটা। অথবা একটাও হেড আসেনি, সেটা হলো এই যে এটা, তোমার এক্স এর মান হচ্ছে 0, ঠিক কি না? জি স্যার, বুঝছি। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো তাহলে এখন আমাদের নেক্সট কাজটা হইলো গিয়ে, এখন আমাদের আমাদের এখন যেটা করতে হবে, সো the probability, let the probability
distribution function of x is denoted by small fx and q এক সেকেন্ড একটা ভেজাল লেগে গেছে cumulative distribution function is denoted by capital fx ঠিক কিনা আমরা এটা ধরে নিলাম যে আমাদের এখানে probability distribution ফাংশনটা হলো কি তোমার স্মল fx আর cumulative distribution ফাংশনটাকে আমরা ধরলাম ক্যাপিটাল fx যেটা প্রশ্নে আমার দেওয়া আছে আচ্ছা তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে লিখছো তোমরা এই তিনটা লাইন লিখতেছি স্যার। লিখছো হ্যাঁ স্যার। ভেরি গুড তাহলে এখন যেটা করবা একটা টেবিল বানাও টেবিলটা দেখতে হবে অনেকটা এরকম আচ্ছা এক কাজ করি আমিও বানাই ভালোই তোমাদের সাথে বুঝে বুঝে সো the dense the probability distribution and QME distribution is আচ্ছা একটা টেবিল বানাও টেবিল বানাই কেমনে ইনসার্ট টেবিল x এর মান হলো 4টা না ঠিক আছে আচ্ছা এখানে আমরা বসাইতেছি x ইকুয়াল টু x দাঁড়াও ভুল করতেছি নাকি ডিলিট এন্টার রো আচ্ছা এখানে হচ্ছে তোমার 0 এই পাশে হচ্ছে 1 এই পাশে হচ্ছে 2 এই পাশে হচ্ছে 3 এখানে আমরা বাইর করব তোমার ওই ফাংশন অফ x এর মানগুলা আর এখানে হবে তোমার ক্যাপিটাল অফ x এর মানগুলা এরকম একটা টেবিল বানায় ফেলো বানাইছো সবাই হ্যাঁ স্যার। বাবারা তোমার টেবিলটা বানাইছো ঠিক মতো হ্যাঁ স্যার বানাইছি। ভেরি গুড তাহলে এখন আসো আমরা প্রবাবিলিটি গুলো বের করে ফেলাই আমাদের এখানে টোটাল স্যাম্পল স্পেসে পয়েন্ট আছে কয়টা 8টা না স্যার একটু স্যার ওই যে ক্যাপিটাল যে এফ অফ এক্স ওই এক্সটা কি বড় হতে? হ্যাঁ 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 তুমি কই আছো মিয়া কি কইডি কি দেখাইলাম তোমার এতক্ষণ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন এটা হচ্ছে তোমার ওই যে ক্যাপিটাল এফএক্স আর আমার ওই ডেনসিটি ফাংশন যেটা সেটা হচ্ছে তোমার স্মল এফএক্স এটাই ছিল না মানে এক্সটাও তো স্যার ছোট। না 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 এক্স এর ব্যাপারটা কি কইলাম মিয়া তুমি কি ফার্স্টে ছিল না নাকি তোমার এখানে কি বলছিলাম র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞায় ক্যাপিটাল এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল আর এর মানগুলো হলো স্মল এক্স মনে পড়ে এটা তো বুঝছি স্যার। হ্যাঁ তাহলে না না স্যার আপনি ওই যে শেষে যে ও শিট টেবিলটা শিট 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 সরি 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 রাব্বি মাফ করে দাও আমারে সরি আমি ওই জন্য বলতেছিলাম আর কি। আমি সরি রাব্বি আমি এক্সট্রিমলি সরি রাব্বি আর আমি সরি সমস্যা- আমি তোমার সাথে রুড বিহেভ করছি আমি সরি বাবা তুমি আমার মাফ করছো স্যার এখানে তো কিছু হয়নি স্যার। ওকে ভেরি গুড আচ্ছা তাহলে এখন আসলে আমরা কাজগুলো করে ফেলাই ফাংশন অফ এক্স এর মধ্যে হলো আমরা আমাদের আমাদের প্রবাবিলিটির মানটা বের করব আর এফ এক্স এর কাজটা আমরা একটু পরে করি তো প্রথমে দেখো ফাংশন অফ এক্স কোনটা ফাংশন অফ এক্স এর মধ্যে হলো আমরা আমাদের প্রবাবিলিটির মানটা আসবে যে 0 এর জন্য প্রবাবিলিটির মান কত 1 এর জন্য কত 2 এর জন্য কত আচ্ছা ফার্স্টে 0 এর জন্য দেখো আমাদের এই স্যাম্পল স্পেসের টোটাল পয়েন্ট আছে হচ্ছে 8টা দেখো তো 2 4 6 8টা আচ্ছা তাহলে এখন যখন নাকি 0 এর জন্য বের করতেছি 0 এখানে মোট আছে কয়টা একটাই না জি স্যার। গুড তাহলে এখানে কত হবে 0 এর জন্য প্রবাবিলিটি কত হবে বলো 0 আই 1/8 স্যার 1/8 1/8 এই তো আচ্ছা এবার 1 এর জন্য দেখো কয়টা আছে
একটা একটা হেড আছে কয়টায় দেখো, এক্স হচ্ছে আমার নাম্বার অফ হেড, তাহলে এখন দেখো একটা হেড আছে কয়টায়, একটা হেড আছে তোমার একটা, দুইটা, তিনটা, ঠিক কিনা দেখো তো। যে 3/8। এই একটাতে একটা হেড, তারপরে এই একটাতে একটা হেড, আর তোমার এই একটাতে একটা head, তিনটাতে আছে, তার মানে এখানে কত হবে এক্স এর জন্য, এ ওয়ান এর জন্য? 3/8। আচ্ছা, ভেরি গুড। এরপরে দেখো দুইটা হেড আছে কয়টায়, দুইটা আছে এইখানে, তিনটা স্যার। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, এখানে এখানে আছে দুইটা, আর একটা, তিনটা, তাহলে কত হলো এটা দেখো তো, এটাও হলো তোমার 3/8। ফাইনালি তিনটা হেড আছে কয়টা, তিনটা হেড আছে বোধহয় একটাতেই। জি আচ্ছা, তাহলে এটা কত হবে? 1/8। 1/8। ওকে, এই যোগগুলোর যোগফলটা দেখো তো, ওয়ান হয় না? ওয়ান হওয়ার কথা। অবশ্যই হবে স্যার। হ্যাঁ, যেহেতু আনবায়াসড কয়েন, এটা কাজেই ওয়ান হবে। আচ্ছা, এবার হলো আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের কাজ। প্রথমটার জন্য দেখো, 0 পর্যন্ত আমার প্রবাবিলিটির যোগফল কত? 1/8 it. 1/8 1/8, ভেরি গুড। 1 পর্যন্ত যোগফল কত? 2/8। 4/8, যেটা তোমার হাফ, ঠিক আছে। 1 আচ্ছা, 2 পর্যন্ত যোগফল কত? এখন এটা 7/8 প্লাস এটা প্লাস এটা, ভেরি গুড, 7/8। এবং ফাইনালি এখানে এসে আমার যোগফল হয়ে যাবে 1। 1. সবাই বুঝছো বাবারা? মিস্টার সাজ্জাদ তুমি কি বুঝছো? রোল নাম্বার 63, মিস্টার সাজ্জাদ তুমি বুঝছো? জি স্যার। ভেরি গুড। জি স্যার। রোল নাম্বার 6, মিস্টার জয় কেমন আছো? রোল নাম্বার 6, মিস্টার জয় কি অবস্থা তোমার? আচ্ছা, রোল নাম্বার 3, মিস্টার আনাম তোমার কি অবস্থা? প্রেজেন্ট স্যার। আনাম, আবার গলা মেয়েদের, পুরা নাম কি তোমার? স্যার আমি মেয়ে তাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আসলে শুধু আনাম দেখছি তো বুঝিনি, তোমার পুরা নাম কি? হ্যালো। ও আচ্ছা স্যার, সমস্যা নাই স্যার, সবাই ভাবে আমি ছেলে আর আমি। না, তুমি আসলে শুধু আনাম লেখছো তো আমি বুঝিনি, আসলে পুরা নাম কি তোমার? জি স্যার। তোমার ফুল নেম কি? মানে স্যার আনাম। সাদিয়া মাসুক আর নাম। আচ্ছা ঠিক আছে, ওই ফার্স্টে সাদিয়া আনাম থাকলে হয়তো বুঝতাম, শুধু আনাম দেখা আমি বুঝিনি, আমি সরি। আচ্ছা ঠিক আছে, তুমিও বুঝছো, ভেরি গুড। রোল নাম্বার 21, মিস্টার আকাশ তুমি বুঝছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, সবাই বুঝছো, তাহলে আর কোনো ভেজাল নাই, তাহলে আমি এখন আমার নেক্সট টপিকে চলে যাই। সেটা হলো গিয়া, আমরা যখন নাকি এই ডিসক্রিট ফাংশন নিয়ে কাজ করছি, ডিসক্রিট ফাংশনের বেলায় কিন্তু ঝামেলাটা কম। কেন কম? যে আমরা এখানে মনে করো প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে প্রবাবিলিটি পাইতেছি, আমাদের যোগফলটা যখন করতেছি, বের করতেছি, আমরা জাস্ট পরের পয়েন্টে যে এই জাস্ট প্রবাবিলিটি আমি বের করে ফেলতেছি, কাজ শেষ। যেমন ধরো এখানে জিরোর জন্য প্রবাবিলিটির মান হচ্ছে 0.25 বোধ হয়েছিল, তাহলে এখন দেখো আমার এই ওয়ান যে মানটা, 1 পর্যন্ত আমার এই মানটা কিন্তু 0.25ই থাকবে। এরপরে ওয়ানে যায় একটা ফট করে লাভ মারছে, কারণ কি? কারণ ওয়ানের জন্য যে প্রবাবিলিটি আছে, এটা যখন আমরা এটার সাথে যোগ করছি, করার পরে আমার এই এফ এক্স এর মানটা চলে গেছে 0.5 এর কাছে। এই ওয়ানের কাছে এসে দেখো একটা সিঁড়ির মতো একটা লাভ মারছে, মেরা 0.5 এর কাছে চলে গেছে, এবং সেটা 2 পর্যন্ত সেম থাকছে। 2 তে যাওয়ার পরে 2 এর প্রবাবিলিটি যোগ করার পরে এই মানটা চলে আসছে বোধহয় 0.75 এর মতো, এবং সেটা 3 পর্যন্ত সেম আছে, আর বাড়ে নাই। 3 তে যায় আমার সবগুলা মান চলে আসছে, এবং মানটা হয়ে গেছে তোমার 1। এবং দেখো এরপরে তুমি 4, 5, 6 কে এমন পর্যন্ত যাই যাও, মানটা কিন্তু 1 ফিক্স থাকবে, আর যাবে না। এই যে এক্সাম্পলটা দেখতেছো, এটা হচ্ছে তোমরা এই মাত্র যে প্রবলেমটা সলভ করছো, আমি এটারই অ্যাকচুয়ালি দেখাইছি এখানে। এখানে আমাদের এই কিউমুলেটিভ ফাংশনটাকে যদি আমরা প্লট করি এক্স এর এগেইনস্টে, মনে করো এক্স এক্সিসে আমরা বসাইলাম এক্স, এক্স ইকুয়াল টু এক্স, মানে এক্স এক্সিসে বসাইছি আমরা 0, 1, 2, 3, আর ওয়াই এক্সিসে বসাইছি আমাদের এই ক্যাপিটাল এফ এক্স এর মানগুলো বসায় যদি আমি প্লট করি, তাহলে জিনিসটা আলটিমেটলি এরকম আসে, কারণ জিরোর আগে আমার কোনো ভ্যালু নাই, প্রবাবিলিটি এখানে এই পর্যন্ত 0। 0তে মান পাইছি 1/8 বা যেটা, সেটা আমি এখানে বসাইছি। 1 এ যে মানটা আছে সেটা ক্যাপিটাল এফ এক্স এর মানটা এখানে বসাইছি, হাফ ছিল, বসাইছি। তারপরে 2তে যা হয়ে গেছে তোমার ওই যে 7/8 যেটা মান আছে সেটা এখানে বসাইছি। 3তে যে আমার পুরো 1 হয়ে গেছে, এবং এরপরে 4, 5, 6, 7 যাই হোক, এটা কিন্তু 1এই চলতে থাকবে, আর কিন্তু যাবে না। এই পর্যন্ত ঠিক আছে? স্যার আমাদেরকে এই চার্ট আঁকতে হবে? না না না, তোমাদের দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য আছি, তোমরা বুঝতে পারলে আমি খুশি। মিস্টার শিবলি তোমরা বুঝতে পারছো? স্যার যোগফলটা সবসময় কি একই থাকবে না, মানে যদি সর্বোচ্চ আর র্যান্ডম কি? ভেরিয়েবল হয়, র্যান্ডম ভেরিয়েবলের বেলায় তুমি যখন নাকি সবগুলা ভ্যালুর জন্য প্রবাবিলিটি যোগ করে ফেলবা,
তখন এই ফাইনাল মানটা 1 হবে এবং এরপরে কিন্তু র্যান্ডম ভেরিয়েবলটা ডিফাইন করা হয়নি। এই ভেরিয়েবল কিন্তু ডিফাইন করা হয়েছে 0 1 2 3 এই চারটা ভ্যালুর জন্য। 0-র আগে কোনো মান যদি থাকে তার জন্য কোনো প্রবাবিলিটি আসবে না, মানটা কিন্তু 0ই থাকবে। আবার 3 এর উপরে যদি কোনো কিছু নাও সেটা কিন্তু কোনো মান নেই, সেটার জন্য প্রবাবিলিটি 0। কাজেই আমার এই রেঞ্জের বাইরে কিন্তু এফএক্স এর মান যাবে না। যাবে? স্যার। মিস্টার সাজ্জাদ, তুমি বুঝছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এখন কথা হলো গিয়া, এটা কিন্তু ছিল একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। কেন ডিসক্রিট? কারণ এখানে এক্স এর মানটা কিন্তু ডিসক্রিট মান নিতেছে, হয় 0 অথবা 1 অথবা 2 অথবা 3, সবসময় ডিসক্রিট মান নিতেছে। 0 আর 1 এর মাঝখানে কিন্তু কোনো ভ্যালু নেই, আছে? নো স্যার। আচ্ছা, ডিসক্রিট যেহেতু, কাজে এই দুটার মাঝখানে কিন্তু কোনো ভ্যালু নেই। এবং যে কারণে দেখো আমরা যখন নাকি এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা যখন প্লট করছি, এক্স এর এগেইনস্টে যখন নাকি আমি ক্যাপিটাল এফ এক্স এ প্লট করছি, দেখো এটা কিন্তু একটা সিঁড়ির মতো হইতেছে, একটা স্টেপ ফাংশন হইতেছে। স্টেপ মানে কি? সিঁড়ি না? একটা স্টেপ ফাংশনের মতো হইতেছে। দেখো প্রত্যেকটা নতুন ডিসক্রিট ভ্যালু আসার পর একটা লাফ মারতেছে সিঁড়ির মতো, এবং যে কারণে দেখো মাঝখানে কিন্তু একটা ব্রেক অ্যারাইজ করতেছে, ঠিক না? জি স্যার। 0 থেকে 1 এর মাঝখানে কিন্তু কোনো ভ্যালু নাই, 1 থেকে 2 এর মাঝখানে কোনো ভ্যালু নাই, যে কারণে 0 থেকে 1 পর্যন্ত এফএক্স এর মান সেম থাকতেছে। এখানে একটা সিঁড়ির মতো লাফ মারছে। 1 থেকে 2 পর্যন্ত আবার সেম থাকতেছে, আবার 2 থেকে 3 তে লাফ মারে এখানে 2 থেকে 3 সেম থাকতেছে, এন্ড সো অন, এভাবে চলতেছে। এখন কথা হলো, এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ছিল, যে কারণে সমস্যাটা এটা দেখতে এরকম হয়েছে। কন্টিনিউয়াস হলে কি হবে বাবারা বলো তো? কন্টিনিউয়াসের বেলায় কি হবে? মনে করো দশমিক সহ নিবে স্যার, দশমিক সহ যে কোনো 0 মান থেকে সে 1 এর নিতে পারে। মাঝখানে। এক্স্যাক্টলি। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় সে একটা এই র্যান্ডম ভেরিয়েবলটা 0 থেকে 4 পর্যন্ত 0 থেকে 3 পর্যন্ত যে কোনো মান সে নিতে পারে। কাজেই তখন আমার প্রবাবিলিটির মানটাও কি প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রবাবিলিটির মান থাকবে না? স্যার কন্টিনিউয়াস কার্ভ পাবো তখন। তখন একটা স্যার এই যে কন্টিনিউয়াস, ব্রেক যে পয়েন্টগুলো ছিল এগুলো থাকবে না তো। এখন কিন্তু কোনো ব্রেক থাকবে না। এক্স্যাক্টলি, ভেরি গুড। এখন কিন্তু কোনো ব্রেক থাকবে না, এখন এই ফাংশনটা টানা চলতে থাকবে। যদি টানা চলে তাহলে দেখতে কিরকম হবে? মনে করো এখানে আমার যে ফাংশনটা ছিল, ওই ম্যাকবুক বিক্রি করার যে ফাংশনটা ছিল, আমরা এখানে যখন নাকি, এখানে হলো আমার এফএক্সটা, এফএক্স এ যখন নাকি আমি এক্স এর এগেইনস্টে প্লট করছি, প্রত্যেকটা মান আমি আলাদা আলাদা পাইছি। যে কারণে দেখো একটা শেপ হয়তো তুমি তোমার মনের রঙের মাধ্যমে তুমি বাইর করবা, কিন্তু মাঝখানে কিন্তু ব্রেকগুলা রয়ে গেছে, ঠিক না? কিন্তু যখন নাকি তুমি একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করবা, তখন কিন্তু মাঝখানে আর এই ব্রেকগুলা থাকবে না। আমরা এখানে 0-র জন্য প্রবাবিলিটি একটা খাম বাঁকছি, 1 এর প্রবাবিলিটি একটা খাম বাঁকছি, 2 এর একটা খাম বাঁকছি, কিন্তু যখন কন্টিনিউয়াস ভেরিয়েবল তখন কি এই মাঝখানের ভ্যালুগুলোর জন্য একটা করে প্রবাবিলিটি থাকবে না? জি স্যার। কাজেই আমরা যদি এরকম একটা এক্সাম্পল চিন্তা করি, তাহলে আমার এই প্রবাবিলিটির চেহারাটা কিরকম হবে? অনেকটা এরকম হবে না? দেখো তো, এখানে আমি একটা র্যান্ডম ভেরিয়েবল চিন্তা করছি, যেখানে এই র্যান্ডম ভেরিয়েবলের মান হচ্ছে 40 থেকে 160 পর্যন্ত। আমি এখানে আইকিউ স্কেল নিয়ে কাজ করতেছি, আইকিউর একটা র্যান্ডম ভেরিয়েবল ধরলাম যেখানে মান 40 থেকে 160 পর্যন্ত যে কোনো মান হতে পারে। এখন তার মানে কি প্রত্যেকটা পয়েন্টের জন্য ছোট 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 অনেক প্রবাবিলিটি আছে না? রাইট? এখন এখন তো আমি এরকম খামবাইকা জীবনও শেষ করতে পারবো না। কাজেই আমার যে শেপটা আমি দেখতেছি, এই শেপটা কি প্রত্যেকটা পয়েন্টের জন্য কিছু কিছু প্রবাবিলিটি আছে। এখন আমার যদি বলে যে তুমি বাবা এক কাম করো, এই 80 পর্যন্ত প্রবাবিলিটি কত আছে বাইর করো, আমি কেমনে বাইর করবো বলো তো? কারণ সমস্যাটা কি হয়েছে আমি তোমাদের আরেকটু ব্যাখ্যা করি। সেটা হলো, তোমার আমাদের প্রথমে যে এই যে ডিসক্রিটের জন্য যে আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা ছিল, এখানে যে স্টেপটা ছিল, স্টেপগুলো থাকার কারণে আমি সমস্যাটা টের পাইনি। যে এখানে মনে করো আমার একদম ফাইনাল ভ্যালুতে যে আমার প্রবাবিলিটির মান 1 হয়ে গেছে, আমার এখানে কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন নাকি এখানে আমি একটা ফাংশন নিয়ে কাজ করতেছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য ছোট ছোট অনেক প্রবাবিলিটির মান আছে, এবং এই সবগুলা প্রবাবিলিটির মান যোগ করলে কত হবে? 1 হবে না? জি স্যার। ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে। এই যে একটা সুন্দর কথা বলছো, চমৎকার একটা কথা বলছো, এটা আজকের দিনের সবচেয়ে সুন্দর কথা। আমার কানের কথা আমার একদম গানের মতো মনে হইতেছে, এত সুন্দর একটা কথা বলছো। এই যে প্রত্যেকটা পয়েন্টের জন্য যে প্রবাবিলিটি গুলো আছে, সবগুলো প্রবাবিলিটি যদি যোগ করি, তার মানে কি তখন আমার টোটাল প্রবাবিলিটি কত হবে? 1। যেই কারণে আমি যদি এটাকে একটা এরিয়া হিসেবে চিন্তা করি, এই এরিয়াটা যদি আমি বের করতে পারি, এই এরিয়ার মান কত হবে? 1 1। কারণ আমার এখানে এই কার্ভটা কি করতেছে? এই কার্ভটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রবাবিলিটির মান বের করতেছে। এখন এই পুরাটা এরিয়ার জন্য আমার প্রবাবিলিটির মান হচ্ছে 1। এখন আমার যদি বলে যে তুমি একটা প্রবাবিলিটি বের করো 80 থেকে 120 এর মধ্যে, তাহলে সেটা কি হবে? এই এরিয়াটা হবে না? জি স্যার। আচ্ছা, এখন আমি যে বললাম যে 80 থেকে 120 এর মধ্যে থাকবে তার প্রবাবিলিটি বের করো, তোমরা কিন্তু নিঃসন্দেহে বলতেছো যে এটা হচ্ছে এই এরিয়াটা। কাজেই আমি যখন বলবো যে একটা এই র্যান্ডম ভেরিয়েবলটার মান 80 থেকে 120 এর মধ্যে আছে, আমি কিন্তু এই এরিয়াটা বের করতে পারবো। কিন্তু আমারে যদি বলে 80-র জন্য প্রবাবিলিটি কত, তখন কেমনে বাইর করবা? স্যার ওই পয়েন্টে কি ঢালটা বের করব?
আচ্ছা, এই যে আমি এখন তোমার এই যে প্রবলেমটা তোমাদের আমি ইন্ট্রোডিউস করতেছি। মনে করো আমি যখন ফার্স্টে তোমাদের বললাম যে এই কার্ভের মধ্যে টোটাল প্রবাবিলিটি কত, 1, রাইট? এই ওয়ানটা কেমনে আসতেছে, আমি এই সবগুলা পয়েন্টে যখন ইন্টিগ্রেট করি তখন আসতেছে। তার মানে কি, ইন্টিগ্রেশনের কাজ কি, একটা অনেক বড় অনেকগুলো ছোট 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 অনেকগুলা পয়েন্ট, সবগুলা পয়েন্টের মানগুলাকে যখন আমি একসাথে সাম করতেছি তখন আমার মানটা হইতেছে 1। এখন এই 40 থেকে 160 এর মধ্যে ইনফিনিটি সংখ্যক পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রবাবিলিটি গুলার মান যাই হোক আমি সেটাকে সাম আপ করতে পারি। কিন্তু যখন আমি বলবো যে একটা পার্টিকুলার পয়েন্টের জন্য প্রবাবিলিটি কত, অথবা যদি এই পয়েন্টের কথাটাই বলি, তুমি যখন বলছো 80 থেকে 120 এর মধ্যে প্রবাবিলিটি কত, তোমরা কি করছো, এই এরিয়াটার মান বাইর করছো না, এটার ক্ষেত্রফলটা বাইর করছো না? জি স্যার। আচ্ছা, ক্ষেত্রফল বাইর করার একদম বাংলা সূত্রটা কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এরকম একটা ফর্মুলা ছিল না, মনে পড়ে? জি স্যার। এখন তাহলে আমরা বলো, আমি যদি বলি 80 এর জন্য প্রবাবিলিটি বের করতে কত হবে? স্যার এখন কি তাহলে ওই যে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের সমান্তরাল একটা ডাক টেনে যে বিন্দুতে ছেদ করে ওইটা? তুমি যেমনে খুশি করো, আমার আগে কো। আমি যদি ক্ষেত্রফলের সংজ্ঞা যদি আমি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ধরি, তাহলে 80 মধ্যে আমার এরিয়াটা কত আসে? আচ্ছা আচ্ছা স্যার, 80-র মধ্যে কত হবে? যদি বলি যে শুধু 80 জন্য প্রবাবিলিটি কত, কত হবে প্রবাবিলিটি 80 জন্য যে ক্ষেত্রফল সেটা? এখন বলো 80 যে একটা পয়েন্ট, এটার কোনো দৈর্ঘ্য আছে? স্যার টেন্স টু জিরো। 10 to 0, ভেরি গুড। তাহলে 80 জন্য প্রবাবিলিটি কত? 0 স্যার। 10 to 0, ভেরি গুড। এই তো, এটাই হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটির সমস্যা। তুমি যখন নাকি কন্টিনিউয়াস প্রবাবিলিটি নিয়ে কাজ করবো, কন্টিনিউয়াস প্রবাবিলিটির জন্য কাজ করতে গেলে আমরা একটা পার্টিকুলার পয়েন্টের জন্য প্রবাবিলিটির মান সবসময় 0। কারণ হলো গিয়া, তোমরা যখন নাকি 80 থেকে 120 এর মধ্যে এরিয়াটা বের করতেছো, এটা তুমি বের করতে পারবা। আমরা জানি যে টোটাল এরিয়াটা হচ্ছে 1, যেহেতু এই কার্ভের মধ্যে টোটাল এরিয়া 1, কাজে আমি জানি এটা হচ্ছে 1। এখন 80 থেকে 120 এর মধ্যে আছে, তার প্রবাবিলিটি বের করতে বললে আমরা কোনো রকম কোন একটা ফর্মুলা ইউজ করে আমরা এই এই ক্ষেত্রফলটা বাইর করতে পারবো, এই এরিয়াটা আমরা বাইর করতে পারবো। কিন্তু যদি বলে যে একজনের প্রবাবিলিটি 80, সেটা বের করো, যেখানে এই আইকিউটা হচ্ছে একটা র্যান্ডম, একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, 80 জন্য যদি প্রবাবিলিটি বের করতে বলে, তাহলে কি হবে, আমার 80 জন্য ক্ষেত্রফল বাইর করতে হবে। 80 জাস্ট একটা পয়েন্ট, এটা জাস্ট একটা পয়েন্ট। ক্যালকুলাসের ভাষায় চিন্তা করলে এটার কিন্তু কোনো, এটার কোনো এরিয়াই নেই। যদি এরিয়া না থাকে তাহলে প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি 0 হবে স্যার। প্রবাবিলিটি 0 হবে, ভেরি গুড। সবাই বুঝছো কিনা দেখো। স্যার আমার জাস্ট লেন্থ নট প্রস্থ। হ্যাঁ, স্যার একটা জিনিস যে আমরা তো এই কার্ভটা যখন স্যার তৈরি করছি তখন তো এক্স অক্ষের প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে ভ্যালু বসাইছি, ওই ভ্যালুগুলা মিলে একটা কন্টিনিউয়াস কার্ভ তৈরি করছে। এখন আমি যদি এক্স অক্ষের কোনো একটা পয়েন্টের জন্য ওই বিন্দুতে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করি, ড্র করি, তাহলে ওই রেখাটা আমাদের এই কার্ভটাকে যে বিন্দুতে ছেদ করবে ওই পয়েন্টটাই কি এক্স এর ওই মানের জন্য প্রবাবিলিটি হওয়া উচিত না? তুমি যা খুশি করো, তুমি তাই তো আমার স্যার কও এটা ওই, জিরো তুমি হয় না। আমার, আচ্ছা ঠিক আছে, তুমি একটা রেখা আঁকো গিয়া, ওই রেখাটার ইয়া কত, চওড়া কত, একটা রেখার ক্ষেত্রফল তুমি বাইর করতে পারবা? স্যার রেখার ক্ষেত্রফল 0, কিন্তু স্যার রেখাটা ওই কার্ভটাকে যে বিন্দুতে ছেদ করবে ওইটার তো ওয়াই একটা ভ্যালু আছে না স্যার? ওয়াই এর ওইটার একটা কথা ভ্যালু, বলতেছিলাম। ওয়াই এর একটা ভ্যালু যদি থাকেও, তোমার তো আমি এখানে সংজ্ঞাটা কিভাবে দিলাম, যে তোমার এখানে এই র্যান্ডম ভেরিয়েবল এক্স যেটা আছে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যে এক্সটা আছে, এর প্রবাবিলিটি বের করতে হলে তোমার অবশ্যই একটা ক্ষেত্রফল বাইর করতে হবে, কারণ এখানে প্রবাবিলিটি আস্তে আস্তে একটা সামেশন আকারে। যখন নাকি নিউটন ক্যালকুলাস নিয়ে কাজ করছে, ক্যালকুলাসের প্রথম ইয়া যখন নিউটন বানাইছে, তখন দেখো আমরা বলছি যে একটা আমার কাছে 1 ফুট লম্বা একটা লাঠি আছে, এটা আমি টেকনিক্যালি থিওরিটিক্যালি অসংখ্য ইনফিনিটি সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে পারবো। কিন্তু যখন নাকি তুমি এরকম 10 to 0 চলে যাচ্ছ, তখন তো সেটা তুমি মাপতে পারতেছো না। আমার এখানে ডেফিনেশনটা যখন আমি দ্বারা করেছি, তুমি কিন্তু শিবলি মিস্টার শিবলি, তুমি কিন্তু আমার সাথে একমত হয়েছো যে তোমার এখানে প্রবাবিলিটি হবে তোমার ক্ষেত্রফলের সমান। এখন ক্ষেত্রফলটা বাইর করতে গেলে আমি দেখতেছি যে একটা রেখা আছে, একটা রেখার তো আমি ক্ষেত্রফল বাইর করতে পারি না। লেংথ একটা বের করতে পারি, কিন্তু সেটা তোমার এই ক্ষেত্রফলের যে আমার ফার্স্টের যে প্রবাবিলিটির সংখ্যা ছিল তার সাথে একটা কন্ট্রাডিক্ট করতেছে না। যেই কারণে আমরা যখন নাকি বলবো যে 80 জন্য প্রবাবিলিটি বের করো, আমি 80 জন্য প্রবাবিলিটি বের করতে পারবো না। আমি যেটা করতে পারবো, 80 পর্যন্ত কিউমুলেটিভ প্রবাবিলিটি আমি বের করতে পারবো। এই মনে করো 40 থেকে 80 পর্যন্ত এই এরিয়াটা আমি বের করতে পারবো। আমার এই ব্যাখ্যাটা তোমার পছন্দ হয়েছে কিনা দেখো। আমি যদি 80 পর্যন্ত প্রবাবিলিটি বের করি, তাহলে কিন্তু একটা এরিয়া এক্সিস্ট করে। এই যে ছোট এরিয়াটা দেখো, এই যে এরিয়াটা দেখতেছো, এটা কিন্তু একটা এরিয়া এক্সিস্ট করে। এটা কিন্তু মনে করো একটা লম্বা আছে, একটা চওড়া আছে, একটা কিছু অনেকগুলো পয়েন্ট আছে। আমি এখানে একটা কিউমুলেটিভ বের করতে পারবো, ইন্টিগ্রেট করে আমি একটা বের করতে পারবো। কিন্তু যখন নাকি শুধু 80, এটারে কিন্তু আমি টেকনিক্যালি এর কোনো এরিয়া দেখাইতে পারবো না। মিস্টার শিবলি, তুমি কি আমার কথায় কিছুটা খুশি হইছো না কিছুটা বেজার হইছো? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার মানে
আমি একটা জিনিস বুঝতেছিলাম যে এটা তো একটা ফাংশন, এক্স এর যে কোনো পয়েন্টে ওয়াই এর একটা ভ্যালু থাকবে না স্যার? মানে আমি ওয়াই এর একটা এই এই ভ্যালু, হিসেবে আপনি যেটা বলছেন স্যার এটা তো বুঝতে পারছি, কিন্তু স্যার মানে ওই জিনিসটা চিন্তা করছিলাম আর কি। না তুমি যেটা চিন্তা করছো তোমার চিন্তাটা ঠিক আছে, কিন্তু এখানেই ডিসক্রিটের সাথে কন্টিনিউয়াসের পার্থক্যটা। ডিসক্রিটের বেলায় যখন তুমি কাজ করছো আমি কিন্তু একটা লাইন আঁকতে পারছি, আমার কোনো সমস্যা হয় না, কারণ তখন সে ডিসক্রিট ভ্যালু নিচে আমি একটা লাইন আঁকতে পারছি, এবং এখানে কিন্তু এরিয়ার কোনো ব্যাপার নাই। আমি এটার জন্য প্রবাবিলিটি জানি, আমি বের করতে পারছি। কিন্তু যখন কন্টিনিউয়াসের জন্য কাজ করতেছো, কন্টিনিউয়াসের তো এরকম পার্টিকুলার পয়েন্টে সে প্রবাবিলিটি ডিফাইন করতেছে না, সে ডিফাইন করতেছে একটা রেঞ্জের মধ্যে। মনে পড়ে আমি কিন্তু একদম ফার্স্টেই বলছিলাম জি কন্টিনিউয়াস স্যার, জি র্যান্ডম স্যার, বুঝতে ভেরিয়েবলের পারছি। সংজ্ঞা যখন দেই, তখন কিন্তু বলছিলাম যে তোমার আহ, কই গেল কই গেল এই যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলে, কিন্তু আমি বলছি যে এটা একটা কন্টিনিউয়াস স্যাম্পল স্পেসের উপরে কাজ করে, অর্থাৎ এটা একটা রেঞ্জের মধ্যে কাজ করে, এটা কিন্তু কোনো পার্টিকুলার ভ্যালু নিয়ে কাজ করে না। যেহেতু কোনো পার্টিকুলার ভ্যালু নিয়ে কাজ করে না, এবং এখন তোমরা এই যে কার্ভের মাধ্যমে দেখছো যে আলটিমেটলি আমি একটা পার্টিকুলার পয়েন্টের প্রবাবিলিটি বের করতে পারি না। আমি যেটা করতে পারি কিউমুলেটিভ একটা প্রবাবিলিটি বের করতে পারি। কিরকম? যে আমার যদি বলে যে একজনের প্রবাবিলিটি 80 পর্যন্ত হইতে পারে বের করো, তখন আমি যেটা করতে পারি এই 40 থেকে 80 পর্যন্ত এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি আমি এই এরিয়াটা বের করতে পারবো, এটা হচ্ছে তার প্রবাবিলিটি। অথবা আমাকে যদি বলে যে একটা স্টুডেন্ট আমি র্যান্ডমলি দিলাম, তার প্রবাবিলিটি, তার আইকিউ 80 থেকে 120 এর মধ্যে হবে, প্রবাবিলিটি বের করো, তখন আমি যদি এই এরিয়াটার প্রবাবিলিটি বের করি আমি এটা করতে পারবো। কিন্তু ওইটা আমি পারবো না, একটা পার্টিকুলার পয়েন্টের মানটা আমি বের করতে পারবো না, আমি রেদার একটা কিউমুলেটিভ বের করতে পারবো। আচ্ছা, আমাদের তো ফাংশনটা জানতে হবে স্যার, ওটা কিভাবে করবো? আচ্ছা এখন দুইটা কেস হইতে পারে, মেইন ফাংশনটা। এখানে দুইটা কেস হইতে পারে, একটা হলো যে তুমি ফাংশনটা জানতে পারো অথবা তুমি কিউমুলেটিভটা জানতে পারো। এখন তুমি যদি কিউমুলেটিভ জানো তাহলেও কাজ হবে, তাহলে মনে করো কি হবে, তোমার এই কিউমুলেটিভটা তুমি যদি জানো তাহলে তুমি কি করবে, ডিফারেন্সিয়েট করলে তুমি তোমার এই ফাংশন অফ এক্সট্রা পেয়ে যাবে, যে কোনো একটা তোমার কাছে জানা থাকবে। মিস্টার রাব্বি, তুমি স্যার যখন করে একটু। একটা তুমি যখন এই একটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের প্রবলেম নিয়ে কাজ করবা, তোমার হয় এই ফাংশনটা দেওয়া থাকবে অথবা এই ফাংশনটা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা দেওয়া থাকবে, তখন তুমি সেটারে মনে করো ডিফারেন্সিয়েট করলে উল্টাটা পাবা অথবা ইন্টিগ্রেট করলে উল্টাটা পাবা, কিন্তু একটা না একটা তোমার দেওয়া থাকবে। বুঝতে পারছি। তোমার আমি গস ফিতে নিয়ে একটা এলাকা দিয়ে বসাই দিব না, তোমার আমি আরো ভালো জিনিস দিব, আমি এত খারাপ না। আচ্ছা, তাহলে এখন দেখো, তো আলটিমেটলি আমরা যেটা করলাম এরিয়ার যে ব্যাপারটা আমরা বুঝলাম, এখন এটারে আমাদের করতে হবে কি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনটা ডিফাইন করিনি। তো এই কনসেপ্টটা থেকে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটা ডিফাইন করব। তো তোমরা বাবার এক কাজ করো, তোমরা কাইন্ডলি এই সংজ্ঞাটা লেখা ফেলো, আমি মনে হয় আজকে যেতে পারবো না, আজকে আমাদের টাইম শর্টেজ হয়ে গেছে। তোমরা এই সংজ্ঞাটা লেখা ফেলো, নেক্সট ক্লাসে আমি এই প্রপার্টিজ গুলো দেখাই, ম্যাথে চলে যাব। তোমরা কাইন্ডলি সংজ্ঞাটা লেখা ফেলো বাবারা। স্যার এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ও, কই গেল, এই যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই সংজ্ঞাটা তোমরা লেখা ফেলো। ওকে স্যার। এই সংজ্ঞাটা লেখা ফেলো, এই প্রপার্টিজ বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। তোমাদের বলে ফেলছি, কিন্তু সংজ্ঞাটা নেক্সট ক্লাসে তোমাদের দিব ইনশাআল্লাহ। আচ্ছা তোমরা সংজ্ঞাটা লিখতে থাকো, এর মধ্যে তোমাদের দুই একটা জিনিস জিজ্ঞেস করি। তোমাদের মধ্যে কেউ কি আছো ওয়ালটনের ল্যাপটপ ইউজ করো? আচ্ছা কেউ করো না, ওয়ালটনের ল্যাপটপ সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে, কোয়ালিটি কেমন? স্যার এটা জানি দেশি পণ্য। এই তো আমিও জানি, কিন্তু আমি চাইতেছি মানে একটু বেটার একটু ক্রিটিক জানতে চাইতেছি কোয়ালিটি কেমন। স্যার কয়েকদিন আগে একটা রিভিউ দেখছি স্যার ইউটিউবে, ভালোই বলছে। ভালোই বলছে। যদিও স্যার মানে অনেক ওই যে গেমিং ল্যাপটপ গুলার দাম অনেক বেশি ওয়ালটনের দেখা গেছে, তো ওগুলার তুলনায় একটু খারাপ বলছে, তবে মোটামুটি ভালোই। আচ্ছা স্যার আমার মিস্টার, ফ্রেন্ড লিস্ট থেকে কিছু ফ্রেন্ড বোধহয় কিনছে, ওরা দেখলাম যে লাস্ট কয়েকদিন ধরে এটা নিয়ে ভালোই লেখালেখি করতেছে আচ্ছা ফেসবুকে। আচ্ছা আচ্ছা, আমি আসলে ঘটনাটা খুইলা বলি কি হয়েছে। ঘটনাটা হয়েছে কি, আমি একদম সস্তা একটা ল্যাপটপ কিনতে যেতেছি, কোনো মতে খালি একটু পিডিএফ ফাইল চালানি যায় এই টাইপের ল্যাপটপ, বুঝছো, এর চেয়ে বেশি কিছু না। মানে মনে করো আবার যখন সামনে ক্লাস শুরু হয়ে যাবে, আমারও তো আবার মনে করো ইউনিভার্সিটি আসা যাওয়া শুরু করতে হবে, আমি তখনকার জন্য একটা খুব সস্তা একটা ল্যাপটপ কিনতে যেতেছি। তো এখন মানে একটা পাইছিও ওয়ালটনের 23,000 টাকা দাম, ওদের শোরুম থেকে কিনা যাবে। এখন কত হলো, এত সস্তা তো আবার দেশি এত জিনিস এত সস্তার জন্য একটু ভয়ও পাইতেছি। এর থেকে তো মনে হয় সেকেন্ড হ্যান্ড কিনলে বেটার হতো, সেকেন্ড হ্যান্ডে তো মনে হয় এর থেকে ভালো ল্যাপটপ পাওয়া যাবে কম দামে। পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করতে জানি কেমন লাগে, বুঝছো, আমি গরিব হইতে পারি কিন্তু মানুষের ফালা দেওয়া জিনিস ইউজ করতে কেমন জানি লাগে। জি স্যার, ঠিক আছে স্যার। এটা এটা একজনের মেন্টালিটি এক, আমি সরি। আমার গাড়ি সেকেন্ড হ্যান্ড, রিকন্ডিশন গাড়ি ইউজ করি মানে আমার গাড়ি সেকেন্ড হ্যান্ড, ওটা সমস্যা নেই, কিন্তু
একটা ল্যাপটপ এইটা সেকেন্ড হ্যান্ড কিনতে জানি কেমন লাগে, এটা মানে একটু অস্বস্তি লাগে। কোয়াড কোর প্রসেসরটা অ্যাভয়েড করেন স্যার। সরি সরি স্যার ওই স্যার মানে i3 টা নিয়েন স্যার, মানে অন্তত স্যার কোর i3 4th জেনারেশনটা নিয়েন আর কি। কেন? স্যার এর স্যার মানে স্যার অন্যগুলো স্যার বেশ ঝামেলা করে স্যার সব সময়। তাই? জি স্যার, মানে ওইটা অন্তত স্যার চলে স্যার মোটামুটি কাজ চালানোর জন্য আর কি। আহা আহা, আমি তোমার পয়েন্ট ধরতে পারছি। ওই যে বললাম না, আমি জাস্ট কোনো মতে একটা পিডিএফ ফাইল খুলে ক্লাসে পড়ানোর জন্য, এর চেয়ে বেশি আমার কিছু দরকার নেই। যেমন আমি এখন যে কাজ করতেছি, আমি কিন্তু ডেস্কটপে কাজ করতেছি, আমি আমার ডেস্কটপে কিন্তু কোর i7 ইউজ করি আমি, এবং আমার কাজের ল্যাপটপ যেটা সেটাও কোর i7। আমার খুব ভালো কনফিগারেশন ছাড়া আমার কাজ করা যায় না। কিন্তু ক্লাসে যখন ওইটাতে পড়াবো, স্যার পাওয়ার পয়েন্টও স্যার হ্যাক মানে স্যার ইয়া করবে স্যার, ল্যাগ করবে স্যার পাওয়ার পয়েন্ট, তারপর স্যার এক্সেল পর্যন্ত স্যার ল্যাগ করবে স্যার। আমি তো পাওয়ার পয়েন্ট চালাবো না, আমি খালি একটা পিডিএফ ফাইল খুলে তুমি করে ক্লাস নিবো, আর কিছু করবো না। আমি ক্লাস নেই সব পিডিএফ ফাইল, আমি খালি পিডিএফ ফাইলটা খুলে দেখাবো তুমি করে, এর চেয়ে বেশি কিছু না। তো তাইলে স্যার চলবে স্যার, সমস্যা নেই। পিডিএফ ফাইল চলবে? জি স্যার, কিন্তু স্যার ওই যে স্যার আবার ওয়ার্ডে চান যে স্যার দুইটা, তখন স্যার একসাথে চললে আবার ঝামেলা হইতে পারে স্যার, শিওর না স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, তুমি করে তো আবার ওয়ার্ডেও কিছু কিছু কাজ করি। জি স্যার। অবশ্য ক্লাস যখন খুলে যাবে তখন তো আসলে ওয়ার্ড লাগবে না। ক্লাস যখন খুলে যাবে তখন তো মনে করো আমি আবার সুন্দর একটা সাদা হোয়াইট বোর্ড পেয়ে যাবো, দাগাদাগি করবো। স্যার আমি স্যার 2013 সালের ইন্টেল পেন্টিয়াম চালাই স্যার, মোটামুটি সবই চলে, ডুয়াল কোর। বুঝতে পারছি। কোনটার? আসুস না এসার? স্যার পিসি স্যার, মানে আচ্ছা 2013 আচ্ছা, সালে তোমার কিনছিলাম। তোমার ডেস্কটপ যেটা আর কি। বুঝতে পারছি। তোমাদের এই প্রথম দিকে যখন ক্লাস নিতাম তখন আমি আমার যে ল্যাপটপটা ইউজ করতাম ওইটাও 2013-তে কিনা। তোমার ওই তুমি যেটা ইউজ করো বললা, ওই যে তোমার পেন্টিয়ামের ডুয়াল কোর যেটা, এটা এত স্লো, মানে আমি অনেক কষ্ট করে আমি এটা আসার মারার থেকে নিজের বিরত রাখি, বুঝছো? জি স্যার, মানে স্যার ওই ক্রোম ব্রাউজার না চালাইলে মোটামুটি দুই একটা অ্যাপ একসাথে চালানো যায়। না না না, এটা খুবই খারাপ অবস্থা। আর আমার মনে করো, আমি তো মনে করো কবে আমি কোর i7 ইউজ করতেছি 2016 থেকে। তো কোর i7 চালায় যখন নাকি তুমি ওই পেন্টিয়ামে যাবা, মানে মনে হবে কি যে তুমি ল্যাম্বরগিনি থেকে নাইমা রিক্সা চালানি শুরু করছো, এরকম মনে হবে। জি স্যার, মাঝে মাঝে আছাড় মারতে মন চায়। প্রচন্ড জোরে আছাড় মারতে ইচ্ছা করে, এবং এটা এত গরম হয়ে যায়। এখন যখন কিনছি তখন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত। 7-8 বছর তো চালাইছি আসলে। এখন কত হলো তোমার, এটা এখন এত গরম হয়ে যায় যে এর নিচে ডিম রাখলে ডিম সিদ্ধ হয়ে যাবে, এত গরম হয়ে যায়। আচ্ছা বাবারা, তোমরা কি 4টা লাইন লেখা ফেলাইছো? অনেক আগে স্যার লিখে ফেলছি। ওহো, সরি সরি সরি, তোমাদের ডিস্টার্ব করলাম। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। আর আগামী সপ্তাহের ক্লাসটা হয়তো আমি 1.5 ঘন্টা নিতে পারি হয়তো। ওকে স্যার, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।